জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোষ। তো আজকের ক্লাসে আমরা কোষ নিয়েই আলোচনা করব। দেখো, প্রথমে কোষ সম্বন্ধে কিছু জিনিস আমাদের জেনে নেওয়া দরকার। কোষ অ্যাকচুয়ালি কি, এবার কোষ কি কি দিয়ে তৈরি, আর সেসব জিনিসের কাজ কি কি আছে, সেটাই আমরা এই টপিকের মধ্যে জানবো। যেমন প্রথমেই জেনে নাও যে জীবনের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। অর্থাৎ উদ্ভিদ বলো কিংবা প্রাণী বলো, তার ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। তাহলে জীবন বলতে কি, সে উদ্ভিদ উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণী হতে পারে। ঠিক আছে। স্টাডি অফ সেল সাইটোলজি, অর্থাৎ যে বিজ্ঞানে আমরা কোষ নিয়ে আলোচনা করব তাকেই আমরা বলবো সাইটোলজি। এবার কোশ্চেন যদি আসে যে সাইটোলজি কি, যে বইতে আমরা কোষ নিয়ে আলোচনা করি সেটাই হচ্ছে সাইটোলজি। দেখো, এবার কোষ কে আবিষ্কার করেন? 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করলেন। এবার ইনি কোথায় কোষ আবিষ্কার করলেন? সেটা হচ্ছে গাছের গাছের ছালের মধ্যে তিনি প্রথম কোষ আবিষ্কার করলেন। ঠিক আছে। ঠিক তার 9 বছর পর জীবন্ত কোষ আবিষ্কার করলেন বিজ্ঞানী লিওয়েনহক। ইনি আবিষ্কার করেছেন পুকুরের জলে জীবন্ত কোষ। এবার কোষের মধ্যে যে একটা অংশ নিউক্লিয়াস আছে, সেটা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে। এবার তারপরে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কোষতত্ত্ব। কোষতত্ত্ব জিনিসটা কি, এটা পরবর্তীতে আসছি। দেখো, প্রথমে কোষতত্ত্বের প্রবর্তক স্লেইডেন এবং সোয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব আসে। এবার কোষতত্ত্বটা কি, ওটা পরে পড়ছে। ভিরচু এর তত্ত্ব, এই ভিরচু স্লেইডেন এবং সোয়ানের পরেও কিন্তু ভিরচু কোষ নিয়ে একটা তত্ত্ব প্রবর্তন করেন, যে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়। অর্থাৎ একটা কোষকে উৎপন্ন হতে গেলে তার একটা প্রি এক্সিস্টিং কোষ থাকতে লাগবে। এবার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, কোশ্চেন আসতে পারে। সবচেয়ে বড় কোষ ওস্ট্রিচ পাখির ডিম। আর যদি কোশ্চেন আছে যে মানুষের শরীরের সবচেয়ে বড় কোষ কি, সেটা হচ্ছে নিউরন। কোষকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এবার প্রোক্যারিওটিক কোষ কোনটি আর ইউক্যারিওটিক কোষ কোনটি, দেখো এখানে এর তফাৎটা আমরা এখানে লিখছি। প্রথমে হচ্ছে প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল, আর এদিকে হচ্ছে ইউক্যারিওটিক সেল। দেখো, প্রোক্যারিওটিক প্রথমে সাইজ, এটা সাইজ তুলনামূলকভাবে ছোট, আর ইউক্যারিওটিক কোষের সাইজ তুলনামূলকভাবে বড়। এবার প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকবে না, এখানে নিউক্লিয়াস নেই, কিন্তু ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস আছে। এই দুটো আপাতত মনে রাখো, একটা আর দুইটা। এটা দেখো, এবার কোষের কি কি অংশ আছে। দেখো, দেখো কি কি আছে। এই পুরাটা হচ্ছে আমাদের কোষ, এই পুরোটাই হচ্ছে আমাদের কোষ। দেখো, কোষের একেবারে বাইরে দেখো প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেন। এবার যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধরি, এবার এই প্লাজমা মেমব্রেনের বাইরে একটা আবরণ থাকে প্লাজমা মেমব্রেনের, সেটাকে বলা হয় কোষ পর্দা। এবার ওটা কি পরে আসছি। তারপরে দেখো কি কি আছে, বাইরে থেকে আমরা ভিতরে আসব। প্রথমে বাইরে তাহলে কি থাকলো, কোষ পর্দা। এবার তার ভিতরে থাকলো হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এই দেখো পুরা অংশটা, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে
দেখো সাইটোপ্লাজমের দেখো বেশিরভাগ অংশ, এই যে জায়গাটা ফাঁকা দেখছো এখানে কিন্তু থাকবে লবণ, জল, তারপরে হচ্ছে বিভিন্ন আরো ম্যাটেরিয়ালস দিয়ে এটা জেলি 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 টাইপের হয়। এই পুরো অংশটাকে তাহলে আমরা বলবো কি সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজম আবার ফির সাইটোপ্লাজমের ভিতরেই দেখো বিভিন্ন এগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। এগুলো এক একটা কি একটু পরে আসি। দেখো এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই ছোট অংশটা লাইসোজোম, এটা পারক্সিজম। ভ্যাকুল, ভ্যাকুল মানে হচ্ছে ফাঁকা অংশ, এখানে কিচ্ছু থাকবে না। আর দেখো কিছু অংশ আছে সমান্তরাল, এগুলো কিন্তু টিউবের মতো, এগুলোকে আমরা বলবো গোলকি অ্যাপারেটাস। এবার বাকি কি, এবার কোন জিনিসগুলো কি, এবার পুরো ডিটেলসে আমরা নেক্সট স্লাইডে আসছি। কোষ আবরণ তো, এবার তার আগে দেখো একটা এখানে কোষ পর্দা। তাহলে আমি কি বললাম, এখানে আসবে হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা মেইনলি উদ্ভিদ কোষে দেখা যায়। প্রাণী কোষে কিন্তু কোষ পর্দা দেখা যায় না। এবার কোষ পর্দার মেইন কাজটা কি, কোষ পর্দার মেইন কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। তাহলে কি উদ্ভিদের আকার, উদ্ভিদের আকার আর দৃঢ়তা প্রদান করাই কোষ পর্দার মূল কাজ। ঠিক আছে, তারপর দেখো কোষ আবরণী, যে এটার ইংলিশ নাম হচ্ছে সেল মেমব্রেন। সেল সেল মেমব্রেন। তাহলে কোষ আবরণী, সেল মেমব্রেন ওখানে দেখানো হলো যে একেবারে বাইরের, একেবারে এটা সাপোজ কোষ আছে তো, এবার বাইরের আগের এটা হচ্ছে সে একেবারে বাইরে হচ্ছে সেল ওয়াল বা কোষ পর্দা, কোষ পর্দা। এবার তার ভিতরের যে দেখো ঠিক তার পাশ নিচে সেটা হচ্ছে সেল মেমব্রেন বা সেল আবরণী। ঠিক আছে, এবার এটি কি দিয়ে তৈরি, এটা ফসফোলিপিড দিয়ে তৈরি। এটা কোশ্চেন আসতে পারে কিন্তু, যে কোষ আবরণী কি দিয়ে তৈরি, ফসফোলিপিড। এবার প্রাণী কোষের একেবারে বাইরের আবরণী কি বললাম আমি, যে কোষ পর্দা, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, উদ্ভিদ কোষেই দেখা যায়, প্রাণী কোষে কিন্তু দেখা যায় না। কি, প্রাণী কোষে অনুপস্থিত, প্রাণী কোষে অনুপস্থিত। উদ্ভিদ কোষে কোষ পর্দার মধ্যেই থাকে কোষ আবরণীটা, যেটা বললাম আমি। এবার দেখো, এবার আরো কিছু কিছু অংশ আছে, সেগুলোকে বিভিন্ন কোষ, এগুলোকে বলা হয় কোষীয় অঙ্গাণু। এবার কোষীয় অঙ্গাণুর মধ্যে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট আমরা শুধুমাত্র সেগুলোই পড়বো, বাকিগুলো অত কাজে লাগবে না। দেখো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম কি, কোষ আবরণীর ভিতর জল, লবণ, আয়ন দিয়ে তৈরি তরল অঙ্গাণু, অর্থাৎ এটা হচ্ছে পুরোটা সেল, বাইরেরটা সেল ওয়াল, এটা সেল মেমব্রেন। ঠিক এই দেখো এই পুরা ভেতরের অংশটা, পুরা ভেতরের অংশটা এটা কিন্তু জেলি টাইপের। কি বললাম আমি, জল, লবণ, আয়ন দিয়ে জেলি টাইপের। তাহলে প্রোটোপ্লাজম সর্বপ্রথম নাম করেন বিজ্ঞানী পার্কিন্স 1839 খ্রিস্টাব্দে। আবার প্রোটোপ্লাজমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবার সাইটোপ্লাজম কি আর হচ্ছে নিউক্লিওপ্লাজম কি, এবার সাইটোপ্লাজম মানে হচ্ছে, আমি কি বললাম প্রোটোপ্লাজম মানে হচ্ছে জল, লবণ, আয়ন দিয়ে, এটা জেলি টাইপের।
জেলি টাইপের, কিন্তু এটার অবস্থান কোথায়? আউটসাইড নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয় ঝিল্লির বাইরে। নিউক্লিয় ঝিল্লি, মেমব্রেনের ঝিল্লি, মেমব্রেনের বাংলায় হচ্ছে ঝিল্লি। এটা নিউক্লিয় ঝিল্লির বাইরে। আর সাইটোপ্লাজম নিউক্লিয় ঝিল্লির ভিতরে। নিউক্লিয় ঝিল্লির ভিতরের অংশ, ভিতরের অংশ। জেলি টাইপের, এটাও জেলি টাইপ। এবার তারপরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোষের মধ্যে। গুরুত্বপূর্ণ বলতে না, নিউক্লিয়াসের পরেই আছে। বিজ্ঞানী ওয়াল্টম্যান 1886 খ্রিস্টাব্দে প্রথম মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার করেন। এবার এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর কেন বলবো? কারণ কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য, যে এনার্জির প্রয়োজন, কি বললাম আমি? যে এনার্জির প্রয়োজন, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে এনার্জি প্রয়োজন, সেটা আসে এটিপি থেকে। আর এই এটিপি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। এই কারণে আমরা মাইটোকন্ড্রিয়াকে বলবো কোষের শক্তিঘর। এটিপি, এটা খুব কোশ্চেন আছে যে এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। একে কোষের শক্তি মুদ্রা, মানে হচ্ছে এনার্জি কারেন্সি অফ দ্য সেল। এটা কি বললাম আমি? এনার্জি কারেন্সি অফ দ্য সেল। এনার্জি কারেন্সি অফ দ্য সেল, অর্থাৎ কোষের শক্তি মুদ্রা বলা হয় এটিপিকে। এবার মাইটোকন্ড্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম আছে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। কি বললাম? ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়া কোষে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার গোলগি বডিস, দেখো কি বললাম আমি? কোষ, দেখো এখানে এই যে সমান্তরাল যেটা, এটা হচ্ছে ভ্যাকুয়াম টাইপ বলতে নল টাইপ। যে অংশটা থাকে সমান্তরাল ভাবে, থাকে কয়েকটি টিউব বিশেষ, এটাই হচ্ছে গোলগি বডির মেন কাজ হচ্ছে কোষীয় উপাদানের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং। তাহলে কি এর মেন কাজ হচ্ছে স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং অফ সেলুলার ম্যাটেরিয়াল, অর্থাৎ কোষীয় উপাদানের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং। এবার বিভিন্ন কোষীয় অঙ্গাণুর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে রাইবোজোম। এবার রাইবোজোম কি দিয়ে তৈরি? আরএনএ দিয়ে তৈরি। এবার আরএনএ বলতে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ বলতে কি? রাইবো রাইবো নিউক্লিক অ্যাসিড, যার মেন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এবার সংশ্লেষ মানে হচ্ছে উৎপন্ন বা সিনথেসিস, যেটাকে বলা হয় সিনথেসিস। তাহলে রাইবোজোমের মেন কাজকে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। তারপরে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইসোজোম। এখান থেকে একটাই কোশ্চেন আছে যে লাইসোজোমকে কি বলা হয়, বা সুইসাইডাল ব্যাগস অফ দ্য সেলস কাকে বলা হয়? এটা হচ্ছে লাইসোজোম। এবার লাইসোজোমের মধ্যে কিছু উৎসেচক থাকে, তার এতটাই পাওয়ার যে পুরো কোষটাকে এটা নিজেই ধ্বংস করে দিতে পারে। তাই একে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইসোজোম। ঠিক আছে। তারপরে দেখো, তারপরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাস্টিড।
এটা কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, প্রাণী কোষ এর অস্তিত্ব নেই। তাহলে প্লাস্টিড কি? প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে অনুপস্থিত। প্লাস্টিডকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। দেখো ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঞ্জক যা সালোক সংশ্লেষে সহায়তা করে, সালোক সংশ্লেষে সহায়তা করে। তাহলে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ দেহের যে সবুজ রং, উদ্ভিদের যে সবুজ রং, তার মেইন কারণ হচ্ছে উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। এর মেন কাজ হচ্ছে সালোক সংশ্লেষ। এবার সালোক সংশ্লেষে কি হয়? উদ্ভিদের খাদ্য উৎপন্ন হয়। এই কারণে ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর বলা হয়। তারপরে দেখো ক্রোমোপ্লাস্ট। এবার উদ্ভিদের ফুল এবং ফলের বিভিন্ন কালারের জন্য যে রঞ্জক দায়ী, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কি বললাম? এটা রঞ্জক, রঞ্জক দায়ী, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যেমন ক্রোমোপ্লাস্ট বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে লাইকোপেন, ক্যারোটিন, বিটানিন। এবার লাইকোপেন মানে টমেটোর মধ্যে যে ক্রোমোপ্লাস্ট থাকে সেটা হচ্ছে লাইকোপেন। গাজরের লাল রঙের জন্য যে ক্রোমোপ্লাস্ট দায়ী সেটা হচ্ছে ক্যারোটিন। আর বিটের যে লাল রংটা দেখা, সেটা হচ্ছে ভিটামিনের জন্যই হয়। এবার লিউকোপ্লাস্ট, তাহলে কি প্লাস্টিকের তিনটা অংশে দুটো গেল, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, আর তারপরে রইল কি লিউকোপ্লাস্ট। এবার লিউকোপ্লাস্টের কিন্তু কোনো কালার থাকে না, এটা হচ্ছে বিরঞ্জক। কি বলা হয়? কালারলেস মানে হচ্ছে বিরঞ্জক। এবার কোশ্চেন যদি আসে, বিরঞ্জক কোশ্চেন যদি আসে যে নিম্নলিখিত কোন প্লাস্টিড বিরঞ্জক বা কোনো কালার থাকে না, তাহলে উত্তর হবে আমাদের লিউকোপ্লাস্ট। এবার লিউকোপ্লাস্টের মূল কাজ হচ্ছে খাদ্যকে শর্করা, ফ্যাট এবং প্রোটিন হিসেবে সঞ্চয় করে রাখা। কি বললাম আমি? যেটা উদ্ভিদের খাদ্য, সেটাকে শর্করা, ফ্যাট আর হচ্ছে প্রোটিন হিসেবে সঞ্চয় করে রাখবে। তাহলে আজকের ক্লাস এতটুকু।